এই কথা কথা এত চুপ হয়ে থাকো কেন? বোবা, তুমি কথা বলতে জানো না? বুঝতে পারছো না আমি কি বলছি? সাইফা এই মুহূর্তে ধমক খেয়ে মাথা দোলায় উপর নিচ। শাবাব ফের বলে উঠল, এক্স্যাক্টলি, তুমি তো সদ্য ভূমিষ্ঠ শিশু না যে বুঝবে না। চলো চলো চলো। বলে গরুর মতন করে টেনে নিয়ে গেছে ঘরে। ভালোবাসার মুহূর্তে তার মেজাজ না দেখালেই নয়। গভীর রজনীর সাথে গভীর হচ্ছে স্পর্শন। সূর্যের সাথে তুলনা করেছিল নিজেকে। ভুল ছিল না তার বলা কথাটি। বর্ষণ মুখর অমত্ত বাতা বরণে নিজস্ব উত্তাপ ছড়িয়ে যাচ্ছে শাবাব। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে নিজের মধ্যেই মিশিয়ে নিচ্ছে বারংবার। প্রায় নিস্তেজ অবস্থা সাইফার, তবে স্বর্গীয় অনুভব করছে। মনে হলো নিজের মধ্যে দমিয়ে রাখা ভালোবাসা বুঝি পূর্ণতা পেল। শাবাবের ভালোবাসা প্রকাশের ভিন্নতায় বিচিত্র সুখ অনুভব হলো। ৮৬ সাইফা শাবাবের এরূপ কষ্টসাধ্য হয়ে পড়ল বিশ্বাস করতে। শেষ রাতে বৃষ্টির তেজ কমে এসেছে। ঝড়ের ন্যায় নিজের দাপট ছড়ানো শাবাব এক ধ্যানে চাইল সাইফার লালাবর্ণ ধারণকৃত মুখপানে। থরথর কাঁপছে এখনো। ফু দিয়ে মুখে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলোকে সরিয়ে নিল। ঘনিষ্ঠতায় লেপ্টে তার প্রতি যত্নে কমতি হয়নি কোনো প্রকার। চোখ বেয়ে পড়া জল দুহাতে মুছে কপালে গাঢ় দীর্ঘস্থায়ী স্পর্শ দিল। ভালোবাসলে একটু একটু মাসুল দিতেই হয় সাইফা, ভবিষ্যতেও দিতে হবে। উষ্ণতা ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার পূর্বেই বুকে টেনে নিল সাইফাকে। চুলে হাত বুলিয়ে বুঝি স্বস্তি দিতে চাইছে, কিন্তু না, জোরালো গলায় আদেশ আসে, আমি কাছে আসলে নেক্সট টাইম যদি মৃগী রোগের মতন করো, ঘরের পাশেই জানালা, মনে আছে না? ভার মাথা তুলে সূর্যের আলোর সাথে সাক্ষাৎ হয় সাইফার। চোখ জ্বলছে অনবরত। উঠে বসতে গিয়ে মনে হলো দেহের চেয়ে মাথার ওজনটাই বেশি। দুহাতে চুল খামচে ধরে ঝিম মেরে বসে রইল কিছুক্ষণ। স্বাভাবিক হতে সময় লাগলো। ঠিক তখনই বিড়বিড় আওয়াজ মনোযোগ গ্রাস করে। উদ্যম দেহে উপর হয়ে ঘুমিয়ে থাকা মানুষটির দিকে চোখ গেল। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা। মাঝে মধ্যে ঠোঁট নাড়িয়ে কে যেন বলছে। এটা প্রতিদিনের কারবার, নতুন কিছু নয়। গত রাতে ঘুরেছিল। সবটাই যেন শ্বাসরুদ্ধকর স্মৃতি। ভালোবাসার ধমকের অদ্ভুত মিশ্রণ। হাত বাড়িয়ে হাঁ হয়ে থাকা ঠোঁটজোড়া বন্ধ করে দিল। মুখে মশামাছি ঢোকার সম্ভাবনা আছে। এই ভেবে এক দফা একাকী হেসে নেয়। ঝুঁকে কপালে চুমু বসিয়ে ঘুমন্ত শাবাবের মুখপানে চেয়ে অবলীলায় বলে উঠল, ভালোবাসি। ঘুম থেকে ওঠার পূর্বেই এই লজ্জিত মুখ নিয়ে গায়েব হতে হবে। আজ বাবার বাড়ি যাওয়ার কথা, শাবাবের সঙ্গে। ভাবলো এই লোকটা ঘুম থেকে ওঠার পূর্বেই নিজেকে উদাও করা উচিত। দ্রুত গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিল। গাড়ির চাবি নিয়ে বাহিরে পা বাড়ানোর উদ্দেশ্যে পা বাড়ালেই পেছন থেকে গম্ভীর ভারী কণ্ঠ ভেসে এলো, খবরদার, এক পা আমাকে ছাড়া বাইরে গেলে না, হুমকিতে কাজ হবে না। আমি আসছি পা ভাঙতে। আমি কোথাও যাচ্ছিলাম না তো। বলেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সাইফা। সাময়িক সময়ের জন্য পালিয়ে লাভ হলো না তেমন। আবারও বাঘের সামনেই পড়তে হবে। হচ্ছে খাবার টেবিলে মুখোমুখি একে অপরের। সাইফা বারে বারে নজর এড়ালেও স্বভাব সম্পূর্ণ স্বাভাবিক অন্যান্য দিনের মতন। একবার চোখ তুলে তাকায়নি তার দিকে। সে নিজে থেকে চাইছে, চেয়ে চেয়ে লজ্জা অনুভব করছে। খাওয়া দাওয়া শেষে স্বভাব সাইফার উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে গিয়ে বসো, আসছি। রুনা বেগম জানতে চাইলেন, কোথাও যাবে নাকি তোমরা? হ্যাঁ, সাইফা ওর বাবার বাসায় যেতে চাচ্ছিল। শাম্মা ফোড়ন কেটে বলল, প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, নিয়ম নীতি কিছু জানিস? জানি না। গুরুত্বহীন জবাব দিল শাবাব। শাম্মা একই সুরে বলল, সেটা জানবে কি করে? তুই জানিস শুধু ছ্যাঁত করতে। ফলমূল মিষ্টি এগুলো সাথে নিয়ে যাবি। ভদ্র আচরণ করবি সেখানে। মুখে দয়া করে একটু হাসি রাখবি। শেষের কথাটা ভেবে দেখব, বলে উঠে গেল শাবাব। শাম্মার কথা মোতাবেক হালকা পাতলা কেনাকাটা করেছে। অদ্ভুত লাগছে প্রথমবার সাইফার বাড়ির দিকে যেতে। আত্মীয়দের বাড়ি যাওয়া ছেড়েছে অনেক বছর হলো। নিয়ম রক্ষার্থে বাধ্য হয়ে সাথেই যেতে হবে। তার মধ্যে সাইফার অদ্ভুত ব্যবহার শাবাবের মেজাজ আরো খারাপ করে তুলল। সজোরে গাড়ি চালিয়ে যেতে যেতে বলে উঠল, এমন করছো কেন তুমি? কি সমস্যা? কি কিরকম? কি করলাম? অস্থির দেখাচ্ছে তোমাকে। ঠোঁট ভিজিয়ে মিনমিনি গলায় জবাব দিল, তেমন কিছুই না। আমি যেমন স্বাভাবিক আছি তেমন স্বাভাবিক থাকো, কারণ গত রাতের কোনো কিছু অস্বাভাবিক ছিল না। দিস ওয়াজ ন্যাচারাল। এসব ঢং বাদ দাও। ভয়, দুঃখ, হতাশার মতন লজ্জাটাও বেশিক্ষণ টিকেনি। বাড়িমুখো হয়ে যেন ভুলেই গেল এতক্ষণ যে কাজে নেতিয়ে পড়ছিল। দরজায় দাঁড়িয়ে শাবাবের কানের কাছে ফিসফিস করে বলেছিল, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। পাগল কত কিছুই না বলে। এই ভেবে তুচ্ছ করেছিল সাইফার কথাকে।
তবে এখানে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছে কেন বলেছিল। বিনম্র শালীনভাবে শ্বশুর শাশুড়ির সাথে বার্তা বিনিময় চলছিল। অমায়িক আচরণ করার ভীষণ রকমের চেষ্টায় স্বভাব হাসি টেনে পূর্ণ ঠোঁট জুড়ে। ঠিক তখনই অদ্ভুত এক নিয়মের সূচনা হলো। খাবার টেবিলে এলাহি কাণ্ড ঘটিয়ে জামাই আদর। বাড়িতে শুধু সাইফার বাবা মাই নয়, আরো কয়েকজন নিকটস্থ আত্মীয় উপস্থিত আছেন। প্রথমবার একমাত্র মেয়ে জামাই বাড়িতে আসায় কোনো প্রকার কমতি রাখতে চাননি। একের পর এক খাবার খাইয়েই যাচ্ছেন তারা। সবকিছুই গলায় কাটা বিধার মতন। না পারছে বের করতে আর না পারছে গিলতে। বাদ হৃদয়টা জানতে চাইছে কখন ছাড়া পাবে এখান থেকে। অস্থির হয়ে বলেই ফেলল, আমি আর খেতে পারছি না, অযথা খাবার নষ্ট হচ্ছে। সাইফার মা বলে উঠলেন, কিছুই তো খেলে না বাবা, তুমি তো সকালের নাস্তাও করনি, দুপুর হয়ে গেছে, এতটুকু খাবারে হয়? এটাই খাওয়া দাওয়া করার বয়স? সাইফার বাবা স্ত্রীর সাথে তাল মিলিয়ে বললেন, আমাদের মতন বুড়ো হয়ে গেলে বাজ বিচার করে চলতে হবে। শাবাব নরম গলায় জবাব দেয়, আমি সত্যি খেতে পারছি না, আর সকালে নাস্তা করে এসেছি আমরা। সাইফা যে বলল তুমি কিছু খাওনি। আর চোখে চাইল শাবাব সাইফার দিকে। ঘরের শত্রু বিভীষণ। তার মুখখানা দেখে বোঝা যাচ্ছে মনের মধ্যে দুষ্টু বুদ্ধি। মিটিমিটি হেসে চলেছে দৃষ্টি এড়িয়ে। একে পরে দেখা যাবে বলে ভেবে নিল। লম্বা নিঃশ্বাস ফেলে। সাইফা ঠিক তখনই বলে ওঠে, আম্মু, উনি লজ্জা পাচ্ছে, আর কিছুই না। কোথায় নাস্তা করেছেন? সকালে 1 কাপ চাই না খেলেন, ওতে কি পেট ভরে? সাইফার বাবাও বলে ওঠেন, তাই তো, পেট পুরে খাও, এটাও তোমারই বাড়ি, একদম লজ্জা পাবে না। খাওয়া দাওয়ার পর হজম করারও সময় দেওয়া হয়েছে। সাইফার ঘরে এদিক থেকে ওদিক হেঁটে চলছে শাবাব। অস্থিরতা সারা দেহে। জীবনের শেষ খাওয়া খাইয়ে দিয়েছে। সাইফাকে ঘরে আসতে দেখেই এগিয়ে গেল শাবাব। বলল, এখানে আসো, অসভ্য মেয়ে। হ্যাসকা টেনে দুহাত পেছনে বেঁধে ধরেছে নিজের সাথে। ভাবমূর্তির পরিবর্তন দেখতে পায়নি কেন সাইফার মুখে। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে চলেছে। গা জ্বালা পোড়া দিয়ে উঠল শাবাবের। বলে উঠল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে, তাই না? কিসের প্রতিশোধ? আমি ক্ষমা করতে পছন্দ করি, প্রতিশোধ নেওয়া আমার ব্যক্তিত্বে নেই। হাতের বাঁধন আরো শক্ত হয়। সাইফা ছোট্ট নিঃশ্বাস ফেলে শীতল দৃষ্টিতে চাইল শাবাবের দিকে। নরম গলায় বলল, এমন কেন করেন? মুখের রং বদলায় শাবাবের। আকস্মিক পরিবর্তন এসেছে। জিজ্ঞাসু চিন্তিত দৃষ্টিতে ফের প্রশ্ন করল, কেমন করি? শুধু শুধু রাগ চেঁচামেচি, কি চাই আপনার বলুন? কিছুই যায় না তেমন। আমার সাথে মানিয়ে নিতে পারছেন না? এহনো প্রশ্নে ম্লান হয়ে ওঠে শাবাবের মুখমণ্ডল। হাতের বাঁধন ঢিলে করলেও ছেড়ে দিল না। খানিক উদ্বেজিত দেখাচ্ছে তাকে। তটস্থ হয়ে জানতে চাইল, এভাবে কেন বলছো? মাঝে মধ্যে মনে হয় মানিয়ে নিতে পারেননি। বুঝছনি আমাকে এখনো? আর আমাকে? তোমাকে বোঝার মতন সহজ কাজ আমি করি না। তোমার মন মস্তিষ্ক সবটাই উন্মুক্ত আমার চোখে। তবে লক্ষণীয় কিছু বিষয় আছে, সেগুলো না হয় আমি একাকী উপভোগ করি। আমি জানতে চাই। এমনিতেই উড়ু উড়ু মন তোমার, আরো 2-4টা পাখা গজাক, এটা আমি চাই না। হাত ছাড়িয়ে নিল সাইফা। আজকাল অধিকারবোধ বেশি কাজ করে। শাবাবের দিক থেকে বাধা আসে না কোনো। সর্বছুট সে নিজেই দিয়ে রেখেছে। গলায় হাত পেঁচিয়ে জড়িয়ে ধরল। অনুভব করতে লাগলো শাবাবের অস্থির হৃদয় স্পন্দন। চুলমোট করে ধরে স্বস্তি উপলব্ধ হয়। শাবাব বলে ওঠে, আমার মধ্যে আবদ্ধ থাকো, আমার অধীনস্থ। ধীরে ধীরে সব বুঝে যাবে। থামবো, কিন্তু বলুন তো, আমার জ্বালাতন আপনার অসহ্য লাগে না? না। মাংসল হাত জোড়া পিঠে পেঁচিয়ে আছে। দৃঢ়নিষ্ঠ বাঁধন। বক্ষ সিন্ধুকে গ্রাস করে নিচ্ছে যেন সাইফাকে। চুল গভীরে মুখ ডুবিয়ে নিরন্তর শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছে। বাহুবন্ধন বারে বারে উপলব্ধি করালো শাবাবের ব্যাকুলতা, অস্থির অভ্যন্তরের সমগ্রটা। মুখ ফুটে সাইফা বলে উঠল, আপনাকে পাবো সেটাই ছিল আমার জন্য আকাশ কুসুম ব্যাপার। এত কাছাকাছি পাবো তা তো কল্পনার ঊর্ধ্বে ছিল। কিছু জিনিস আমাদের কল্পনা শক্তিকে তুচ্ছ করে ফেলে। এসব নিয়ে তোমার ভাবতে হবে না। অবিশ্বাস হলে আমি আছি বিশ্বাস করানোর জন্য। আমি আপনাকে ভালোবাসি। গমগমে কণ্ঠে ধ্বনিতে জবাব এলো, আমি অনুভব করি। এই ছেলে, এই মেয়েলি রূঢ় কণ্ঠে ধরফড়িয়ে উঠল আবির। মাত্রই গরম চা মুখে তুলেছিল, জিভটা বোধহয় পড়ল। পিছন ফিরে চাইতেই সেই হুড়পড়ির দেখা। নিজের চক্ষুকে বিশ্বাস করাতে না পেরে কয়েক দফা পলক ঝাপটায়। চায়ের কাপটা বেঞ্চিতে রেখে উঠে আসে। নত গলায় জানতে চাইল, আপনি এখানে? শাম্মা জবাব দেয়,
ওসব কথা বাদ। একজন ফরেনসিক এক্সপার্ট তুমি, ডাক্তার, সিগারেট খাচ্ছিলে? সিগারেট? কে কখন? এই প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। সে তো টঙে বসে এক হাতে চায়ের কাপ ধরেছিল, তার সামনের লোক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল অনবরত। আবির আবারও নিচু স্বরে বলে উঠল, আমি তো চা খাচ্ছিলাম, আমার সামনের জন সিগারেট খাচ্ছিল। বুঝতে ভুল হয়েছে শাম্মার। ভুলটা বুঝতে পারে সামনের দিকে চেয়ে। উল্টো ঘুরে বসে থাকায় ভেবেছিল আবিরই বোধহয় ধূমপান করছে। শাম্মা নিজের ভুল স্বীকার করে বলল, ও আচ্ছা, আমি ভুল বুঝেছি, সরি। আপনি এখানে এই সময়? অফিস থেকে ফিরছিলাম। ও। শাম্মা আলগোছে হেসে উঠল। ভয়ে মুখখানা ছোট হয়ে গেছে আবিরের। বাচ্চাদের মতন নাদান মুখে নিচের দিকে চেয়ে তাকে আরো ভয় দেখাতে বলে উঠল, কি শুনি এসব তোমার নামে? কি শুনেছেন? চোখ তুলে জানতে চাইল আবির। মির্জা কত কিছু বলেছে আমায়, জানো? হায় রে মির্জা রে। মন থেকে এই আওয়াজটাই সজোরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কাট দাঁড়িয়ে রইল। ঘাড় আরো নত হয়েছে শাম্মার কথায়। অপরাধী মুখখানা। যা শুনেছি সেটা কি সত্যি? না আসলে। আসলে নকলে বাদ দাও, হ্যাঁ নাতে উত্তর দাও। পুরুষ মানুষের কিসের শরম? এ কেমন কথা? পুরুষ মানুষের লজ্জা থাকতে পারে না? আকার ইঙ্গিতে বেশরম বলল। কোনো নির্লজ্জতা করেছে কখনো? ঠোঁট ভিজিয়ে বলল, আপনি রাগ করবেন না, মির্জার কথা গায়ে মাখবার দরকার নেই, ও যা ইচ্ছে তাই বলে। শাম্মার অফিস বুড়ো আর লুৎফর বেগদের বাড়ি এক সিরিয়ালে পড়ে। সেই সুবাদে প্রায়শই দেখেছে আবিরকে এই চায়ের দোকানে। চোখ পড়েছে আসা যাওয়ার পথে। মির্জার মুখ পাতলা, আপু আপু বলে গড়গড় করে সবটা উগলেছে শাম্মার কাছে। এতে না শাম্মার রাগ হলো, নাই কোনো আপত্তি। অন্যের অনুভূতির উপর কি জোর চলে? শাম্মা বোঝানোর ভঙ্গিতে বলল, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না, সোজাসুজি বলছি শোনো। যা দেখতে অনুভব করতে সুন্দর, তার বাস্তবতা ততটাই কুৎসিত। সম্মান করছি তোমার অনুভূতির, এতে তোমার কোনো দোষ নেই। তবে কিছু মানুষ থাকে যারা এক জায়গায় আটকে আছে, তাদের পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে বের করে আনতে পারে না। অপরজন যত দ্রুত সেটা বুঝে নিজেকে গুটিয়ে নেবে তার জন্য ভালো। আপনি আর শাবাব খুব কঠোরভাবে কথা বলেন। তুমি কষ্ট পেয়েছো? না। আচ্ছা আসি, আপনিও সাবধানে যাবেন। ঘাড়ে হাত চেপে ধীরে সুস্থে পা বাড়িয়ে হাঁটছে আবির। তার যাওয়াটা এক পলক চেয়ে দেখলো শাম্মা। পরপর নিজের পায়ের গতি বাড়িয়েছে। প্রেম ভালোবাসা ওসব কিছুই ভালো না, এটাই মনে প্রাণে বিশ্বাস করে আসছে বেশ কিছু বছর যাবৎ। ভালো তো বেসেছিল সেও একজনকে, বিয়ে অবধি করেছিল। হুটহাট মানুষের অনুভূতিগুলো বদলে যায় কেন? হাসি খুশির মুহূর্তগুলো কান্নার ঘৃণায় বিদ্বেষে পরিবর্তন হওয়ার কারণটা কি? যারা অন্যায় করে পার পেয়ে যায়, মন্দ অশুভ অতীত ক্রিয়াকলাপ স্মরণ করে রুহ কেঁপে উঠে প্রায়। মনে পড়ে হাসপাতালে বেডে নিজেকে, কিভাবে তড়পাতে হয়েছে তাকে। পরিবারের মানুষের মুখগুলো দেখে শুধু মৃত্যুকে চেয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেও পূর্ণ স্বস্তি পায়নি এখনো। খোঁজার চেষ্টাও করেনি। কোনো পুরুষ মানুষকে দেখলেই অহেতুক ঘৃণা জন্মায়। জাতিটার উপর এসেছে বিতৃষ্ণা। বিষপান করছে একাকিত্বের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা, প্রতিদিন। আরো কত যুগ পার করতে হবে এভাবে কে জানে। মৃত্যু কামনা করে না আর আপন মানুষের মুখ চেয়ে শুধু জবাব জানতে ইচ্ছে হয় ভুলটা কোথায় ছিল তার। উত্তর পেয়ে গেলে বোধহয় বাকি জীবন ক্লেশহীন কাটানো যাবে। এলোমেলো চুলগুলো মাত্রই দুহাতে বেঁধে নিয়েছে শাম্মা। উঁচু করে খোপা এঁটেছে চুলে। দেহ বড্ড ক্লান্ত। সারাদিন অফিস করে এই রাতের সময়টাই প্রায় সম্পূর্ণ একা। জানালা বেয়ে মৃদু পবনের ছাপটা গায়ে মেখে দারুণ স্বস্তি দিচ্ছে। টেবিলে হাত ভাঁজ করে মাথা এলিয়ে দিতেই দূর হতে ভেসে এলো ফোনের ধ্বনি। 6 বেজে চলেছে। মাত্রই তো মাথাটা নামিয়েছিল, এখন আবার উঠে ফোন রিসিভ করতে হবে। এই ভেবে বিরক্তির এসে হাজির। অনিচ্ছা সত্ত্বেও উঠে আসে। চকচক করতে দেখলো মির্জার নাম্বারটা। একবার চোখের পলক ফেলে ফোন রিসিভ করলো। আপুড। বলো মির্জা। কেমন আছেন? সব সময়ের মতন ভালো। আচ্ছা। আবিরের কথা জানতে ফোন করেছো? যেমন ভাই তেমন বোন, কেউ কারো চেয়ে কম নাই। হবেও বা কি করে? একই রক্ত দৌড়াচ্ছে রগে রগে। সম্পূর্ণ না হোক 50% আচরণে প্রচুর মিল। মির্জা উত্তর দিল। আপু। তপ্ত নিঃশ্বাস ফেলে শাম্মা বলে ওঠে, আমার একটা অতীত আছে, নিশ্চয়ই জানো। তুমি উপস্থিত ছিলে সেখানে। না জানার কথা নয়। আবির কি সেটা জানে? না আপু, আমি চাই আপনি জানেন। আমি বললে কেমন দেখাই বলুন? আমার অতীত লুকিয়ে রাখার মতন কিছুই না। কেন জানাবো আমি ওকে এসব? কোন অধিকারে? মির্জা বলে উঠল,
আপু, আবির ছেলেটা কিন্তু প্রচন্ড রকমের শান্তশিষ্ট ছেলে। কারোর সাথে কখনো গলা উঁচু করে কথা বলছে আমার মনে পড়ে না। ও নিজের মধ্যেই ব্যস্ত থাকে, ওই ক্লান্তিক সময় পছন্দ করে। আমাদের সাথে এতটা বছর আছে, খারাপ কিছুই দেখিনি। শাম্মা বাঁকা হাসে, হাসে মির্জার কথায়। সবাই ভালো হলে খারাপটাকে, সবাই দোষী হলে নির্দোষকে, সবার জীবনে বিপরীত মানুষটা দোষী। কাদা ছোড়াছুড়ি করতে করতে আসল অপরাধ সেই কাদার নিচেই ধামা চাপা পড়ে যায়। হৃদয়ের প্রতি অন্যায়ের বিচার হয় না। প্রত্যেকটা মানুষ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রোল প্লে করে। আবির তোমার বন্ধু হিসেবে সৎ। তুমি কি জানো সে ভালোবাসার মানুষ হিসেবে কেমন? চুপ বনে গেল মির্জা। এমন একটি পয়েন্ট তুলে ধরেছে সেটা এড়িয়ে যাওয়ার সত্যিই সাধ্য নেই। তারপরও আবিরের হতবিহব্বল মুখখানের কথা ভেবে বলে উঠল, সময় নিতে পারেন আপু ওকে বোঝার জন্য। যদি সেই সময় আবিরের ভালোবাসা আরো প্রগাঢ় হয় আর আমার অনুভূতি তার বিপরীত হয়, তখন? তার নয় শাম্মার অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা হওয়ার দরকার ছিল। কথার পৃষ্ঠে কথা, উত্তর দেওয়া জায়গাটুকু রাখছে না। উপায় না পেয়ে বলল, আপনার ভাই হয়তো জানেন কিনা জানি না, সেও এমন তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিল। এমন কিছু জিনিসে হাত বাড়িয়েছিল যা ধরার আগেই হাত ফসকে চলে গিয়েছে। আপনার ভাইকে জীবনে প্রথমবার কাঁদতে দেখেছি। আপনার সেই ভাই আজ 2 বছর পর থেমে থাকা কদম জোড়া আগে বাড়িয়েছে। কেন জানেন? থর মেরে শুনতে থাকা শাম্মা নড়ে চড়ে উঠল, জানতে চাইল, কেন? সে তার ভালোবাসা পায়নি, কিন্তু যে তাকে ভালোবাসে সেই মানুষটাকে, সেই মানুষের অনুভূতিকে সম্মান দিয়েছে, নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। একবার ওর মুখে থেকে ভালোভাবে চেয়ে দেখবেন, ইদানিং ওর মুখের গম্ভীরতার পাশাপাশি আরও একটা জিনিস দেখা যায়। সেটার নাম হচ্ছে শান্তি। রাখছি আপু, নিজের জীবনের ডিসিশন নিন। আমি হয়তো বেশি বলে ফেলেছি। আপনার কি মনে হয় মির্জা স্যারের ঘরে ছেলে বাবু আসবে নাকি মেয়ে? মশার জ্বালায় অতিষ্ঠ স্বভাব। সাইফাদের বাড়িতে আজ বাধ্য হয়েই থাকতে হচ্ছে। আশপাশে গাছগাছালি, ডোবা থাকায় মশাদের উৎপাত অনেক বেশি। মশা তাড়াতে তাড়াতে সাইফার দিকে চাইল, তার প্রশ্নের জবাবে বলল, যাই হোক, বাপের মতন জোকার স্বভাবে না হলেই হয়। হাস্য উজ্জ্বল স্বভাব বলে সেটাকে, সাদরে গ্রহণযোগ্য আচরণ। মির্জার সুনামে পঞ্চমুখ সাইফার দিকে কঠোর দৃষ্টি ছুড়ে স্বভাব। সাইফার চোখে পড়লো, ইচ্ছে করে এড়িয়ে গেল। বিরক্ত করতে ভালো লাগে। স্বভাব প্রশ্ন করল, আমার আচরণ গ্রহণযোগ্য নয়? আপনি একটা রোবট। মেয়ে মানুষকে আকাশের চাঁদ এনে দিলেও চাঁদের উপর থাকা দাগ নিয়ে হায় হুতাশ করবে। আগে চারটা এনেই দিন না, দেখুন হাই উতাস করি কিনা। চাঁদ আমার আব্বার সম্পত্তি না, হলেও এনে দিতাম না। সাইফা মুখ বেঁকিয়ে বলল, নিরামিষ লোক, বউয়ের সাথে সুন্দর করে কথাও বলতে জানে না। ক্যাটকেটে গলায় স্বভাব জবাব দেয়, আজগবি কথাবার্তা। এমন কিছু চাও যেটা এনে দেওয়া যায়? সত্যিই চাইবো? আগ্রহী গলায় জানতে চাইল। চাও, সাধ্য থাকলে দিব। স্বভাব মুখে এতটুকু যেন হৃদয় শীতল করছে। ঘুরে চাইল তার দিকে। বুকে হাত ভাঁজ করে শুয়ে আছে, পেশি বহুল হাত জোড়া ফুলে ফেঁপে আছে। কপালে ঘাম আর মুখে বিরক্তির ছোঁয়া। মশা অনেক বেশি জ্বালাতন করছে তাকে। এই মশার সাহস কি করে হয় আপনাকে জ্বালানোর? সে কি জানে না আপনাকে জ্বালাতন করার অধিকার শুধু আমার? কই আমার বন্দুকটা? স্বভাবের চোখ বন্ধ, এখনো ঘুমায়নি। আপনা আপনি ঠোঁটের কোণে বেঁকিয়ে মৃদু হাসলো। নিভু নিভু গলার সুর তুলে বলল, শুধু মশারি টানিয়ে দিলেই হবে আম্মু। তোমার যে মশারা চালাক বেশি, একটা গুলিও তাদের গায়ে ছোঁয়াতে পারবে না। মশারি টানিয়ে লাইট নিভিয়ে ধপাস করে শুয়ে পড়ল। এতটা বলার পরও নড়াচড়া কমেনি এই মেয়ের। অগত্যা পেছন থেকে টেনে নিয়ে জড়িয়ে ধরে স্বভাব থামিয়ে রাখার উপায় একটাই, তার গায়ের উষ্ণতা। এতেই চুপচাপ থাকে, শান্ত থাকে। চঞ্চল মেয়েটি স্থির শিশুর ন্যায় স্বস্তির স্থান খুঁজে নেয়। স্বভাবের হাতের পেছানো কালো ধাগা থেকে সাইফা জানতে চাইল, এটা হাতে পেঁচিয়ে রাখেন কেন? কারণ আমার ঘরে এমন একজন আছে যে প্রতিনিয়ত আমার উপর কুনজর দেয়, সেটা থেকে বাঁচার জন্য। স্যার, আগামী সপ্তাহে আমার শুভ বিবাহ। গোলাকৃতির টেবিলে দুদিকে শাবাব আর মির্জা, মধ্যখানে আবির। সাইফা তার নিজের জায়গায় অবস্থানরত। নিজ নিজ কাজে ব্যস্ত মানুষগুলোর মনোযোগ এক নিমেষে হরণ করে নিয়ে গেল লাজুক পুরুষালী স্বর। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে পারে না। শাবাব হাসল, অমায়িক হাসি। খুব কম দেখা যায় এরূপ হাস্যোজ্জ্বল মুখ তার। ফাঁদ ভেবেই নিয়েছে এই বুঝি শুভেচ্ছা আসছে তার জন্য। শাবাব বলল, শুভ আর বিবাহ দুটো একসাথে এক জায়গায় ফিট হয় না। তুমি শুভ কিছু করতে যাচ্ছ জীবনে নাকি বিবাহ?
বেলুনের মতন মুখটার হাওয়া ফুস হয়ে গেছে। হাই ভোল্টেজের হাসিটা চুপসে গেছে। সাইফা কটমট চোখে চেয়ে শাবাব বোধহয় বলতে বসেছে তার শ্রদ্ধেয় স্ত্রী এখানেই উপস্থিত। মির্জা বলল, যা শালা, একে একে সব বলের পাঠা হচ্ছে। আমার বাচ্চার ডাইপার কেনার বয়সে নাকি আরেক বাচ্চার বিয়ে অ্যাটেন্ড করতে হবে। শাবাব বলল, বলো, শুভ কাজ করছো নাকি বিবাহ? বিয়ে একটা শুভ কাজ স্যার। মির্জা জানতে চাইল। আমাদের দেখে মনে হচ্ছে। আপনাকে দেখে মনে হয় ভালোই আছেন। বাবা হতে চলেছেন, শাবাব স্যারকে দেখে আমার কোনোদিন কিছু মনে হয় না। তুমি আমাকে একটা উদাহরণ কেন দাও বিয়ে শুভ? জীবন যৌবন সবটাই ত্যাগ করতে হবে। বুড়োতে কাজ করার সময় বউ ফোন করে বলবে ঘরে লবণ নেই, কোনো কারণ ছাড়া চ্যা চ্যা করবে। এখন এক মাথা এক ব্যথা, তখন দুই মাথা আর ব্যথা হবে 1000টা। শাবাবের মুখে এতগুলো কথা শুনে ঢোক গিলল ফাহাদ। অল্পদিনে ভালো অভিজ্ঞতা হয়েছে। সাইফার ধৈর্য ধরতে পারল না, স্থান পরিস্থিতি ভুলেও বলে উঠল, আমি কবে বলেছি ঘরে লবণ নেই? আপনি এই কথা কোথায় পেলেন? তড়িৎ গতিতে চোখ রাঙানির শিকার হয় সাইফা। উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। মুখ নামিয়ে বলল, সরি স্যার। ফাহাদ সাহসী পুরুষের ন্যায় বলল, আমি সামনে নিয়ে নেবো স্যার। বেস্ট অফ লাক মির্জা, চলো তোমার সাথে বোঝাপড়া আছে। নীরব পুরুষ আবির। এত কিছু হয়ে গেল, মুখ ফুটে একটা শব্দ বের করলো না। একে একে সবাই বিয়ে করে ফেলছে, তার কি হবে? কিছু হওয়ার চান্সও নেই বিয়ের আগে। নেতানা চোখে দীর্ঘশ্বাস ফেলল। বোঝাপড়া করতে ছাদে এসেছে, ছাদের উপর কোনো বোঝাপড়া করতে হবে, এটাই মাথায় ধরল না মির্জার। শাবাব কোমরে গুজে রাখা বন্দুক বের করে নেয়, আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলল, বুড়োর কাজ ভালো লাগে না? কেন লাগবে না? সাইড ব্যবসা খুলে বসেছো, ঘটকালি শুরু করেছো? ও, কে বলল? মির্জা। আরে ভাই, কি বললাম আমি? শাম্মাকে কল করে কি বলেছো? বলেছি যত দ্রুত সম্ভব তোমাকে আবিরের শালা বানাতে। অবাক না হয়ে পারে না শাবাব। ঘরে ভালো থাকতে দেয় না সাইফা, এখানে মির্জা। কোন জনমের ফল ভোগ করছে কে জানে। সব জোকার কেন তার গলায় এসে ঝুলতে হলো। মির্জার কাঁধে হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলল, বাবা হতে যাচ্ছ, নিশ্চয়ই চাইবে না তোমার সন্তান তোমাকে বিকলাঙ্গ বাবা হিসেবে চিনুক। ব্যাপারটা যেন মাথায় থাকে। অন্যর প্রেমে বাধা দিয়ে নিজের দিব্য প্রেম করে যাওয়া আমি সইলে খোদা সইবে না। আমার বউয়ের সাথে আমি প্রেম করি, তোমার বউয়ের সাথে তুমি প্রেম করো, হিসাব ক্লিয়ার? মির্জা হেসে জানতে চাইল, তাই এই প্রেমের ফলন কবে নাগাদ দেখতে পাবো? ফলন তো আকাশ থেকে হবে না, টাইম দরকার। ধরো 9 থেকে 10 মাস অথবা 1 বছর। তোমার এসব আমার চেয়ে ভালো জানা উচিত। প্রসেসিং কি চলছে নাকি? শাবাব জবাব দিল, তুমি তোমার প্রসেসিং এর আগে আমাদের জানিয়েছিলে? প্রেমে পড়েছো তুমি, উতলা হয়ে যাচ্ছে মির্জা। এই তোমার গার্ডস। সিআইডিতে কর্মরত একজন অফিসারের সাহসের দৌড়, ব্যাস এতটুকুই। অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো হচ্ছে। চারিদিকের পরিবেশ শীতল, এসি চলছে পুরো রেস্তোরাঁ জুড়ে। তারপরও আবিরের ঘাম থামছে না। সাদা রুমালের সাহায্যে একটু পরপর মুখ মুছতে লাগলো। হঠাৎ করে ডেকে এনেছে শাম্মা তাকে। উপরওয়ালার নাম নিয়ে এসেছে, তারপরও বুঝতে পারলো না কি করবে। আমার ভাবতেও অবাক লাগে আমি মেয়ে মানুষ হয়ে স্বাভাবিক বসে আছি, আর তুমি ছেলে হয়ে। সরি। আবির বলে উঠল, সরি। অবাক সুরে বলল শাম্মা। আপনি ধমকে কথা বলেন কেন? হেসে ফেলল শাম্মা। নাদান মুখ থেকে প্রশ্ন এসেছে। দেখে কোনোভাবে মনেই হচ্ছে না প্রাপ্তবয়স্ক একটা ছেলে তার সামনে বসে। ধমক দেই কারণ আমি তোমার বড়। কথা বলতে শেখো। বোবার মতন চলাচল করেছো বলেই আজ অব্দি সিঙ্গেল। তোমার চেয়ে ছোট সাবার বিবাহিত এবং মির্জা তো বাবা হতে চলেছে। শুনলাম ফাহাদেরও নাকি বিয়ে সামনের সপ্তাহে। হ্যাঁ, সেও বিয়ে করছে। তুমি কি করলে জীবনে? কিছুই না। একটা পরিকল্পনা করে এসেছিল শাম্মা, তবে তার মধ্যেও সংকোচ। মুখ ফুটে বলে উঠতে দ্বিধাবোধ করছে। এই ছেলের মতন লাজুক অন্য কাউকে দেখেনি। শক্তপোক্ত দেহের একটা ছেলের স্বভাব এমন কেন? অনেকটা সময় হলো এসেছে এখানে। শাম্মার লাঞ্চ ব্রেকে, আবিরেরও। শোনো ছেলে, তোমাকে সময় দিচ্ছি আমি, কিন্তু এটা কখনো ভাববে না তোমার প্রতি আমি ইন্টারেস্ট। তোমাকে দেখবো, চিনবো আর বোঝার চেষ্টা করব। যদি দেখি তোমার চলাচল ভালো, তাহলেই তোমার ব্যাপারে ভেবে দেখবো। আবিরের ঠোঁটের কোণে হাসির দেখা মেলে। এক পলক শাম্মার দিকে চেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি নামায়। মির্জার আকাশগুলো মাঝে মধ্যে ভালো কিছু বই আনে। থেমে থাকা বাস ধাক্কা দিয়ে দিয়ে এই অবধি সেই এনেছে। আবির নিচ থেকে বলে উঠল, আপনি তো কিছুই খেলেন না,
দুপুরের সময় কফি খেয়ে তো আর চলবে না। খাবো না কেন, অবশ্যই খাবো। তুমি অর্ডার করো, আর বিলটা আমি দেব। আবির কপাল কুঁচকে বলে উঠল। কেন? না মানে আমি। তুমি আমার ছোট, কথাটা কতবার মনে করাবো। আবার চুপসে গেল আবির। এই একটা বিষয়ে হাত বাঁধা, যার প্রেমে বোধ হচ্ছে সে তার বয়সে বড়। ছড়ি ঘুরাবে শুধু অগ্রজ হওয়ার, তাতে বিশেষ খারাপ লাগা অনুভূত হলো না। শাম্মা তাকে সময় দিয়েছে, তার দিকে পা বাড়িয়েছে, এটাই অনেক। মনে মনে বলে উঠল, অন্তরের স্বস্তিটা আপনাকে যদি দেখাতে পারতাম। বাড়ির লিফট কাজ করছে না। 15 মিনিট অপেক্ষা করিয়ে দারোয়ানের হুঁশ ফেরে। বাহিরের আবহাওয়া আগুন ছড়াচ্ছে আকাশ থেকে, তপ্ত গরমে সেদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমত অবস্থায় কিছুতেই সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছুক নয় শাবাব, সাইফা, কেউই। দারোয়ান এসে বলল, স্যার লিফট তো নষ্ট, বলতে ভুলে গিয়েছিলাম। শাবাব, সাইফা একে অপরের দিকে চাওয়াচাই করে। এই লোকটা এতক্ষণ এসে জানাচ্ছে। শাবাব জবাব দিল, খুব ভালো করেছেন। আমার মতে আরেকটু দেরি করে জানালেও খারাপ হতো না। জি স্যার। শাবাব ধমকে বলে উঠল, এতক্ষণ যাবত দুটো মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন নাই? আগে বলতে পারেন নাই? নাকি আমরা অদৃশ্য? লিফট নষ্ট, বোর্ড টানাননি কেন? ভুল হয়ে গেছে স্যার। ভুলের শরবত বানিয়ে করে খেয়ে নেন, গরমে আরাম পাবেন। বলেই গটগট করে হেঁটে চলে গেছে শাবাব। ঘামে শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। একসাথে 2-1 সিঁড়ি বেয়ে উঠে গেল। সাইফাও তার পেছনে পেছনে। ঘরে আসতেই শাবাবের প্রতিদিনের কাজে বিরক্ত সাইফা। জুতো রাখার কোনো নিয়ম নেই, একটা এদিকে তো আরেকটা অন্যদিকে। ঘামে ভেজা শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলেছে। ঘড়িটার প্রতিও কোনো মায়া নেই। নির্দয়ভাবে সেটাও ফেলে গোসল করতে চলে গেল। এগুলো সাইফারই গোছাতে হবে। গোসল শেষে কাপড়গুলো সেখানেই ফেলে আসবে। তার সব কাজ করার জন্য বিনা বেতনে কর্মরত সাইফা তো আছেই। ভাবতেই ক্লান্ত লাগছে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বলল, একাই গরম লাগে আপনার, আর আপনি একাই ক্লান্ত। এত কাজ যে বাড়িয়ে গেলেন, কষ্ট হয় না আপনার গোছাতে? আমি কি রোবট আপনার মতন? এত গরম লাগলে এসো একসাথে গোসল করি। ছি, নির্লজ্জ লোক কোথাকার। শাবাব চেঁচিয়ে জানতে চাইল। তাই? মনে মনে একটার পর একটা গালি দিয়ে যাচ্ছে সাইফা। মাথা ঠেকিয়ে আছে দেয়ালে। শান্তি এই জন্মে পাবে না। শাবাব তাকে দিবে না থাকতে। সে কতটুকুই বা বিরক্ত করে, তার চেয়ে 3 গুণ জ্বালায় শাবাব তাকে। ভেজা কাপড় ধুয়ে তারপর বের হবেন, না হয় আমি আপনাকে বের হতে দিব না। এই যে দাঁড়ালাম এখানে। মাত্র শাওয়ারটা ছেড়ে দাঁড়িয়েছিল। মাথা আর দেহ উভয় প্রশান্ত করছিল শাবাব, তবে কানটা শান্তি পেল না। বাহিরে দাঁড়িয়েই তার বিবাহিত স্ত্রী কাকের মতো কা কা করে যাচ্ছে। মনে মনে ভাবলো, আজ ফাহাদকে বলা কথাগুলো ভুল ছিল না। আগে ছিল 1 মাথা 1 ব্যথা, এখন 2 মাথা ব্যথা 1000টা। দরজা খুলে এক ঝটকায় টেনে দিল সাইফাকে ভেতরে। দরজা বন্ধ করে সরাসরি পানির নিচে দাঁড় করিয়েছে। হতবিহ্বল সাইফা, চক্ষু ছানা বড়া, ভিজে সর্বাঙ্গ একাকার। এটা কি করলেন আপনি? শাবাব 2 হাত মাথায় রেখে বলল, মাথা ঠান্ডা হয়েছে অফিসার সাইফা। রাগে ফুঁসতে লাগলো সাইফা। হাত ছাড়িয়ে শাওয়ার বন্ধ করে বেরিয়ে যেতে চাইলে ফের টেনে ধরে শাবাব। সহসা নিষিক্ত গলায় মুখ ডোবায়। নিবিড় আবার ছড়িয়ে দিতে লাগলো একের পর এক। বুকে হাত চেপে দূরে ঠেলে দিতে চাইল সাইফা। দরকার নেই এত আদরের, যা বিপদ ঘটানোর ঘটিয়ে ফেলেছে। আবার আসে ঘেঁষাঘেঁষি করতে। নির্লজ্জ, ধৃষ্ট। তবে পুরুষালী শক্তির কাছে পেরে ওঠা হয়নি। ঘাট থেকে মুখ তুলে দখলে নেয় কম্পিত অধৈর্যরা। ছটফট থামিয়ে স্থির হয়ে এলো সব। আবেশে চোখ নিভে নিবু, ব্যামোহ আচ্ছাদিত, ডুবছে প্রেমময় স্পর্শের গভীরতায়। দীর্ঘ সময় পর ধীর স্থির হলো শাবাব। নড়বড়ে কায়ে সাইফার। চোখ বুজে এখনো ঘন নিঃশ্বাস ফেলে যাচ্ছে। শাবাব লম্বা নিঃশ্বাস ফেলে বলল, এখন তো ডাবল কাজ। আমার সহ তোমার ভেজা কাপড়গুলো তোমারই ধুতে হবে, তাই একটু এনার্জি সাপ্লাই দিলাম। আশা করি এখন আর ক্লান্ত লাগবে না কাজ করতে। উজ্জ্বল দিন শেষে সায়াহ্নের আরম্ভিকক্ষণ। কাছে গড়া প্রাচীর বেয়ে চলেছে বৃষ্টিবিন্দু। ঋণিচিনে আধ্যান তুলছে। বহিপাশের হালচাল ভিন্ন। কেউ কেউ ছাতা মাথায় হেঁটে চলেছে, আবার কেউ চিন্তাহীনভাবে ভেজাচ্ছে নিজেকে। কারো মধ্যে তারা, আবার কেউ নিতান্তই শান্ত। ল্যাম্পপোস্টগুলো নিভু নিভু। যান্ত্রিক ত্রুটির কারণে কখনো কখনো জ্বলে উঠছে, কখনো নিভে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সুগভীর আধ্যান দৃষ্টি আকর্ষণকারী। কি দেখছো? ছাউনি হটল না স্নিগ্ধ বাতাবরণ হতে। প্রশ্ন ঠিকই শ্রবণ ইন্দ্রিয়তে এসেছে। জবাব দিল ঘোরালো আওয়াজে, সন্ধ্যার বৃষ্টি অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি সুন্দর হয়, তাই না? শাম্মা জবাব দিল, তা তো বটেই। আবির মন্থর গতিতে জবাব দেয়, ভালো লাগছে। আজ তাদের সাক্ষাৎ হয়েছে 4র্থবারের মতন। সপ্তাহে 1 দিনের সময় উপহার স্বরূপ পেয়েছে। বৃহস্পতিবারে দেখা মেলে শাম্মার, অর্থাৎ মাসে 4 দিন।
ফোন আলাপটাও হয় না, নম্বর বিনিময় হয়নি এখনো। চাইতে অস্বস্তি বোধ করে আবির, তবে চোখের পলকে যে 1 মাস কেটে গেছে তার হিসাব কে রাখে। আপনার প্রিয় রং কি শাম্মা? নাম ধরে ডাকায় কিছুটা অদ্ভুত লাগলো, তবে আপনি সম্বোধন ওই অদ্ভুত লাগাটাকে অনেকটা কাটিয়ে তুলছে, সমতা বজায় রাখছে উভয় তাকে। শাম্মা জবাব দিল, কালো। আর আমার সাদা। স্নিগ্ধ রং। আর আপনারটা শোকের। আসুন সোয়াইপ করি। আজ থেকে আপনার পছন্দ সাদা আর আমার কালো। অবাক চাহনিতে শাম্মা প্রশ্ন করলো, শোক নিতে চাইছো? সেটাও স্বেচ্ছায়? আবির শীতল চোখে চাইল শাম্মার দিকে, সুগভীর স্থির নেত্র। আজ সাহস হয়েছে সরাসরি দৃষ্টি তুলে দেখার, চোখে চোখ রেখে বলল, আমার বাবা মা নেই। ছোটবেলা থেকে আমি আমার খালার কাছে বড় হয়েছি। সেও 1 বছর হবে স্বার্থপরের মতন আমায় ফেলে চলে গেছেন। আমার সব দায়িত্ব ফেলে চলে গেছেন আমার ঘাড়ে। কালো রঙের মুহূর্ত আমি জানি, শোকের ছায়া কতটা কালো হয় সেটাও আমি জানি। এরা একে অপরের পরিপূরক। তবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার পছন্দের রং সাদা। আমার পৃথিবী আর পৃথিবীর মানুষের প্রতি কোনো চাওয়া পাওয়া নেই। তাই তো জঞ্জালবিহীন জীবন, সুস্থ স্বাভাবিক। কফিটা ঠান্ডা পানির ন্যায় হয়ে গেছে। এক হাতে মগ ধরে আবিরের সমস্ত কথা শুনে গেল শাম্মা, চুপচাপ নির্বিকার। শীতল তার দৃষ্টি, তার চেয়ে শীতল ভাষা জবাব দিল, একা অনুভব করো না? না, তবে হ্যাঁ, আজকাল নতুন একটা কাজ পেয়েছি। সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবারের অপেক্ষা। অপেক্ষারে আমাকে একা থাকতে দেয় না। অনেক সময় পর চোখের পলক ফেলে শাম্মা, মুস্কি হেসে মাথা তোলায় দুদিকে। কি বলে আখ্যা দিবে তার এই প্রেমকে? স্বল্প বয়সের প্রেম তো নয়, যথেষ্ট সপুষ্যে হিতাহিত জ্ঞান সম্পন্ন। আমার জীবনে এক খণ্ডাংশ কালো ছিল, সেই অংশের প্রেক্ষিতেই বোধহয় আমার কালো রংটা প্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনহীন অতীতকে মনে করার কি দরকার? কান্না যত দ্রুত শুকিয়ে যায় তত ভালো। কান্নার কারণটা ভুলে যাওয়া গেলে আরো ভালো হতো। আবির জবাব দিল, খুব সুন্দর করে কথা বলো তো তুমি। লাজুক হেসে আবির বলল, হয়তো বলি। হয়তো না, সত্যিই সুন্দর করে কথা বলো। শুনেছি যাদের কথা সুন্দর তাদের মন সুন্দর হয়। আমার মন সুন্দর নাকি কুৎসিত সেটা জানতেই তোমার সাথে বারবার সাক্ষাৎ হচ্ছে। যদি সাদা রং বদলে কালো হয়ে যায়? ভাগ্যের দোষ হিসেবে ধরে নিব। নীরবতা বয়ে যায় কিছু সময়ের জন্য। বাহিরে চোখ যায় দুজনের। একটে ভেজা রাস্তায় কৃত্রিম আলো পড়ে চিকচিক করছে। এক দৃষ্টিতে চেয়ে রইল। কিছু সময় বাদে আবির প্রতিবারের মতন জানতে চাইল, আবার কবে দেখা হচ্ছে? আবিরকে চমকে দিয়ে শাম্মা জবাব দিল, রবিবার লাঞ্চ। শিওর। গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুক কাঁপছে মির্জার। শিট শিট শব্দ উচ্চারণ করে কয়েকবার স্টারিং এ হাত চাপড়াচ্ছে। বেরিয়ে এসেছে নষ্ট গাড়ি নিয়ে। ফোন মেলায় শাবাবের নাম্বারে। বুড়োতেই আছে সে। শাবাব ফোন রিসিভ করতেই মির্জা আতঙ্কিত গলায় বলে ওঠে, শাবাব, তোমার জিপের চাবি দেবে। রুবিকে হাসপাতাল নিতে হবে। করুণ গলার আওয়াজ শুনে শাবাব বলে ওঠে, নিচেই থাকো, আসছি। রাগ হচ্ছে শাবাবের। কথাটা জানানো যেত না? কোনো কিছু না জানিয়েই ধেই ধেই করে বুড়ো থেকে বেরিয়েছে। লিফট দিয়ে নিচে নামতে নামতে কয়েক দফা গালিও দিয়েছে মির্জাকে। সাইফার দিকে চাবি ছুড়ে দিল গাড়ির। পরপর পায়ের গতি বাড়িয়ে মির্জার দিকে চলে যায় শাবাব। সাইফা যত সম্ভব দ্রুত গাড়ি বের করে এনেছে পার্কিং থেকে। মির্জাকে নিয়ে রওনা হলো হাসপাতালে। তাদের বাড়ির পাশেই হাসপাতাল। তাদের পৌঁছাতে পৌঁছাতে রুবিকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। মির্জার বাবা মা এবং রুবির মা উপস্থিত। রুবির মা ও মেয়ের কাছেই থাকেন। একমাত্র জামাই তার কর্তব্য পালন করেছে প্রতি ক্ষেত্রে। শাশুড়িকে একা ছাড়েনি এই বয়সে। মির্জার বাবা মাও তাকে গ্রহণ করেছেন সাদরে। শাবাব মির্জার কাছে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না, এভরিথিং উইল বি ফাইন। চক্ষু লাল হয়ে আছে মির্জা। কেঁদে ফেলবে যে কোনো মুহূর্তে। তার এমন মুখ দেখে শাবাব বলল, বাচ্চার বাবা হচ্ছ অথচ নিজে বাচ্চার মতন কান্না করছো। তুমি এই অনুভূতি বুঝবে না। আগে বাবা হও, তারপর। শাবাব নীরবে চাইল মির্জার দিকে। কথাটি শুনতে কেমন যেন শোনালো তার কানে। পরপর ম্লান হাসে বলে ওঠে, আমি কাঁদবো এটা আশা করো? 1 ঘন্টা পর সংবাদ হলো ছেলে সন্তানের বাবা হয়েছে মির্জা। ঠিক 5 মিনিট পর ফুটফুটে নবজাতককে নিয়ে হাজির নার্স। প্রথমেই হাত বাড়িয়ে নেয় মির্জার বাবা মা, তারপর রুবির মা। সবার শেষে মির্জার পালা, আর তারই অধিকার সর্বোচ্চ। ছেলেকে কোলে নিয়ে পিতার উষ্ণতায় জড়িয়ে নিল। বারে বারে চুমু খাচ্ছে ছোট্ট গালে। আদরে ভরিয়ে তুলছে নিজের অংশকে। শাবাব বলে ওঠে,
ও আনইজি ফিল করছে মির্জা, তোমার দাড়িও গালে বিচ্ছে। সাইফা হেসে উঠল, সাথে মির্জাও। শাবাব অবাক চোখে চেয়ে, সত্যিই তো বলেছে সে। এইটুকু বাচ্চার নাক মুখ কুচকে আছে দাড়ির ধারালো স্পর্শে। নিষ্পাপ শিশু, গাল দুটো লাল হয়ে আছে, মাথা ভর্তি চুল, পুচকে হাত দুটি বারবার নড়চড় করেই যাচ্ছে। শাবাব হাত বাড়ায় আপনা আপনি, তর্জনী আঙ্গুল ছুঁয়ে দিল তুলতুলে গালে, পরপর হাতে। বাচ্চাটি খপ করে ধরে ফেলে শাবাবের আঙ্গুল, নরম ঠান্ডা হাতের সাহায্যে ধরে আছে শক্ত করে। আমার ওয়াগের বাচ্চার মনে হয় তোমার পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর আঙ্গুল চেপে আছে তোমার। মির্জা বলল। সাইফার নজর সেখানে আবদ্ধ অনেক সময় যাবৎ। এক চিলতে হাসি অধর জুড়ে, তার চেয়েও বেশি নজর কাড়া শাবাবের মুখের মৃদু প্রফুল্লতা। শান্ত চোখে চেয়ে মির্জার ছেলের দিকে আলতো করে আঙ্গুল ছাড়িয়ে বলল, আসি, কোনো দরকার হলে কল করো, কেমন? মির্জা জবাব দেয়, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে সময় দাও, পুরো সামলে নেব আমরা। বৃষ্টিস্নাত সন্ধ্যায় শহরের প্রকৃতির সৌন্দর্য অদ্ভুত, আনন্দময়। আকাশে মেঘের গোধূলি ছড়িয়ে পড়ছে। শহরের রাস্তাগুলি নীল রঙের অবাক ছায় আবৃত, যেমন একটি অপূর্ব নৃত্যের স্থানান্তর। বৃষ্টিকে স্বাগত জানাচ্ছে এই নগর। রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকা ফুলের গাছগুলো তাদের সুগন্ধ ছড়িয়ে চলেছে, হরেক রঙের রঙিন ছায়া বৃষ্টির ধারার মাঝে হারিয়ে। এই দৃশ্যটি যেন একটি প্রেমের কাব্যের মতো, যেখানে প্রকৃতি ও মানুষের ভালোবাসার সম্পর্কে নতুন একটি কাহিনী লেখা হচ্ছে। শহরের প্রকৃতি এখন একটি অলৌকিক ছবি। প্রতিটি বৃষ্টিবিন্দু নিজের মতন করে আঁকছে এক স্নিগ্ধ চিত্র। ব্যস্ত জীবনের সুর গাচ্ছে এক অদৃশ্য সুর। নৃত্য শুরু করেছে অঝোর বর্ষণ। আকাশের ঝলকানিতে মৃদু কমলা বর্ণ ধারণ করা প্রতিবেশের দিকে চেয়ে আছে শাবাব। দেহখানিক ঝুঁকে আছে সামনের দিকে, হাত জোড়া গিরলে ঠেকিয়ে। দূরে একটি বিশাল আকৃতির গাছের দেখা মেলে এখান থেকে, যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে সে। মেয়েলি খুক খুক কাশির শব্দে ধ্যান ভাঙল। ঘুরে তাকিয়ে সাইফাকে দেখতে পায়। কি ভাবছেন? সাইফা জানতে চাইল, সাথে সাথে জবাব দিল না শাবাব। ঘুরে একপাশে গায়ে বলল, ভাবছে অনেক কিছুই, কোনটা শুনবে? সাইফাও ভাবুক ভঙ্গিতে দৃষ্টি ঘোরায় বলে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই শোনান। শাবাব হাসে। এই হাসিটাকে প্রতি মুহূর্তে গভীর নেটে ধারণ করে সাইফা। হ্যালের ধূমকেতুর মতন সবসময় দেখা মেলে না। শাবাব বলল, বয়স বাড়ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মির্জার ছেলেকে দেখেছো, কি নিষ্পাপ, আমাদেরও ভাবা উচিত। শাবাবের মুখে স্বাভাবিক সুরে কথাটি হজম হলো না, চোখ কপালে উঠেছে। কি সুন্দর করেই না বলে ফেললো। তার কি ধারণা আছে কিভাবে একটা সন্তান লালন পালন করতে হয়? তাছাড়া ওই চিন্তাধারা আসার কারণটাই বাকি। সাইফা চোখ নামিয়ে জানতে চায়, হঠাৎ? কারণ এটাই পারফেক্ট বয়স, পারফেক্ট সময়। সাইফা ঠোঁট কামড়ে এদিক ওদিক চাইল, কথা এড়াতে বলল, পরে কথা হবে এসব নিয়ে, আমার কাজ আছে, গেলাম। গলার স্বর উঁচু হয়। শাবাব বলে ওঠে, এখানেই দাঁড়াও চুপচাপ, দরকারে কথা বলছি, এক পা এদিক ওদিক যেন না হয়। জোর জবরদস্তি এখানেও খাটাচ্ছে। সে কি জানে কি বলছে? শাবাব ফের বলে উঠল, আমি সিরিয়াস সাইফা। আপনি জানেন একটা সন্তানের কত শত দায়িত্ব থাকে? জানি না, জেনে নেব। হঠাৎ এই ভূত চাপলো কেন মাথায়? কারণ আমার পরিবার অসম্পূর্ণতা যত দ্রুত সম্ভব পাকিস্তান পূরণ করতে হবে। কঠোর পুরুষালী মুখটা মলিন হয়ে আছে। সাইফা ভালোভাবে দেখে নিল শাবাবকে। হয়তো মনে ধরেছে মির্জার ছেলেকে। মনের মাঝে অনুভূতি জাগ্রত হয়েছে। মির্জার অনুভূতিগুলো নিজে অনুভব করতে চাইছে। আপাতত মুখ দেখে এটাই বোঝা গেল। দ্রুত গতিতে সময় ছুটছে, বেড়ে যাচ্ছে বয়স। অসম্পূর্ণতা নিয়ে আমি বাঁচতে চাই না। চোখে সম্পূর্ণ জীবনের সৌন্দর্য ধারণ করেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। ছটফট করে উঠল সাইফার হৃদয়। এগিয়ে এসে শাবাবের টি শার্ট আলতো করে খামচে ধরে চিন্তিত গলায় বলে উঠল, শুধু উল্টা পাল্টা কথা। তোমার মত নেই এখানে, তাই না? আমি সেটা বোঝাইনি। আমি ভেবেছি আপনি নিজেই চান না। বুড়ি হচ্ছ মেয়ে, দেহে শক্তি অবশিষ্ট থাকতে আমার বাচ্চা কাচ্চাগুলোকে দুনিয়াতে আনো। আমাকে একা জ্বালাতন আর কতদিন করবা? মাঝে মধ্যে অবাক হয়ে যায় স্বভাবের আকস্মিক পরিবর্তন দেখে। গিরগিটির ন্যায় রং বদলায়। হতবিহব্বল করে ফেলে সাইফাকে। তার কথার বিপরীতে হাসিটা কোনো রকম দমিয়ে মিথ্যা রাগ দেখিয়ে বলল, আমি আপনাকে জ্বালাতন করি? করই তো। আপনি তার চেয়ে দ্বিগুণ জ্বালাতন করেন আমাকে। আপনার বাচ্চা কাচ্চাগুলো পৃথিবীতে আসার পর সেগুলোকে আপনার ঘাড়ে চাপিয়ে দিব। তারপর বুঝবেন আসল জ্বালাতন কাকে বলে।
শাবাব ভুরু উঁচু করে বলল। এক্সপিরিয়েন্স মনে হচ্ছে তোমাকে। সাইফা কথার অর্থ বুঝে কপাল কুঁচকে চাইল। শাবাব ঠোঁট কামড়ে হেসে উঠে বলল, প্রসেসিং শুরু করে দিই কেমন? লজ্জা লাগে না আপনার? না, আমি নির্লজ্জ ছোটবেলা থেকে। ঠিক বলেছেন, তবে আমার ছোটবেলা থেকে অনেক লজ্জা। এতই লজ্জা তোমার যে বিয়ের আগে পরপুরুষকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলতে, আর এখন চুপ থাকেন। আমাকে ধমকাচ্ছ? সেই সাধ্য আমার নেই। আপনি বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে স্বপ্ন দেখুন, আমার অনেক কাজ আছে। ভাবছি আগামীকাল দুপুরে খাবার নিয়ে হসপিটালে যাব। শাবাব সম্মতি দেয়। সাইফা আগামীকালকের জন্য সব আয়োজন করতে লাগলো এক হাতে। কিচেনে কাজ করতে করতে একাকী লজ্জা পেয়ে যাচ্ছে। শাবাবের সামনে স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে গালে লাল আভা ছড়িয়ে। এটাই তো প্রকৃতির নিয়ম। বিবাহিত দম্পতির মধ্যে ভালোবাসার শক্তবন্ধন তৈরি করে তাদেরই অংশ তাদের সন্তান। ভাবতে ভাবতেই কল্পনার জগতে ডুব দেয়। তাদের সম্পূর্ণ পরিবারের চিত্র আঁকতে থাকে সেই কল্পনায়। সাজানো কল্পনায় কিছু সুন্দর মুহূর্ত। ভাবনার সাগরের অতলে ডুবে ভুলতে বসেছে, চুলোয় ডাল বসিয়েছে। পোড়া গন্ধে ঘর থেকে বেরিয়ে এসে শাবাব কালো ধোঁয়া উঠতে দেখে দৌড়ে এসে চুলো নিভিয়ে দিল। সাইফা তখনও অন্যমনস্ক। আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। পিতৃপক্ষে আয়েশ করে শুয়ে আছে এক ফুটফুটে বাচ্চা ছানা। ফোনে স্লো বেবি রাইমস চলছে। ঘন চুলগুলো কোকড়ানো, কালচে বাদামি রঙের, ফোলা গালগুলো লালাব বর্ণের। গোলাপের পাপড়ির ন্যায় ছোট্ট ঠোঁট জোড়া উল্টে আছে। সাদা টি শার্ট চেপে বাবার বুকের সাথে লেপ্টে অবলীলায়। একই ভঙ্গিতে তার বাবাও। সুটাম এক হাতে জড়িয়ে আছে মেয়েকে। নিঃশ্বাসের ওঠানামা করা গতির সাথে ওঠানামা করছে ওই ছোট্ট দেহটিও। কি মনোমুগ্ধকর দৃশ্য। চোখ জড়িয়ে গেল সাইফার। দুজনকে বিরক্ত করা সূর্যের কিরণকে বাধা প্রদান করলো পর্দা টেনে। পাটে পেয়ে গিয়ে সে চুমু খায় দুজনের গালে। হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিতে চাইলেও ধমকের শিকার হলো। শাবাব চেঁচিয়ে বলল, দূর অমক, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? ও কি শুধু আপনার মেয়ে? আমার একারই মেয়ে, দূর হও। আমি জন্ম দিয়েছি, 9 মাস আমি কষ্ট করেছি, আর মেয়ে হয়ে গেল পুরোটাই আপনার। আমার মেয়েকে দিন। তোমার আর কোনো কাজ নাই, বাবার বাড়ি যেতে পারো। আমার মেয়েকে দিন বলছি। বলেই সাইফা এগিয়ে এলো। এবারে নিয়েই ছাড়বে মেয়েকে। পেয়েছেটা কি? এদিন দেখার জন্য মা হয়েছিল। সারাদিনে যতটুকু সময় পায় স্পর্শ করতে পারে না মেয়েকে। তার অধিকার সবচেয়ে বেশি, আর তাকেই তুচ্ছ করা হচ্ছে। হ্যাঁ, যাবে বাবার বাড়ি, মেয়েকে নিয়ে তারপর যাবে। একদম স্পর্শ করবে না ওকে, আহম্মক।